তু তু হ্যাঁ ওহি দিল নে জিসে। পরে কিশোর কুমারের গানগুলো আমি যখন অভিজিৎ হয়ে গেলাম তারপরে গাইতে শুরু করলাম, ওটা গুলশান কুমারের কোর্সে। অ্যান্ড হি নেভার ওয়ান্টেড, কেন কি কিশোর কুমারের পুরো ভার্সন ওর কাছে, শানুর পুরো সিরিজ হাজার হাজার গানের ওর কাছে আছে, আমার গুলো তো খরচা করে বানিয়েছে। বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল একটু মন্তব্য ছিল যে শাহরুখ খান বা সলমান খানদের নিয়ে। मैं अब तेरे साथ काम नहीं करूँगा। Everyone becomes very famous when they say they won't work with me. আরে ছাড়ো না, ওই কিছু পরে ওইগুলো, দ্যাটস নট ইউর। এগুলো ওদের এত ইম্পর্টেন্স কেন দেবো আমি? ছেড়ে দাও না, হয়ে গেছে, ওদের স্টার বানিয়ে দিয়েছি আমি। বাংলার যে দুটো গান পুজোয় বাজে, তার পরবর্তীকালে কখনো দেবের সাথে বা জিৎ গাঙ্গুলির সাথে কথা হয়েছে? দেবের একটা পার্সোনালিটি, দেবের জন্য যখনই গেয়েছি অ্যাজ এ সোলো কিংবা অ্যাজ এ মেন সং, ব্লকবাস্টার। একটা ইন্টারভিউতে দেখছিলাম আপনি বলেছিলেন যে মহাত্মা গান্ধী পাকিস্তানের রাষ্ট্রপিতা হওয়া ভালো ভারতের থেকে। যেটা ফ্যাক্ট লোকেরা জানে না। অনেকরা মহাত্মা গান্ধীকে দেখেছে, আমি তো নিজেই জানি না মহাত্মা গান্ধী কে ছিল। পরে আমাকে বললো চরখা চালিয়ে সুভাষচন্দ্র বোস ওয়ার করছে আর দেখাচ্ছে একদম ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কেন? তুমি একটা জিনিস দেখো, বাঙালিরা সবচেয়ে বেশি মরেছে, তো বাঙালিদের যারা মেরেছে, গান্ধী, নেহেরু, এরা মেরেছে, অ্যাটলিস্ট বেঙ্গলে এদের কোনো অস্তিত্ব থাকা উচিত না। বাঙালি গভর্নমেন্ট হওয়া উচিত। বাঙালি মানে আমি তুমি, বাঙালি মানে ওরা না, বাঙালি মানে ধুতি পাঞ্জাবি লুঙ্গিওয়ালা না। ব্যাপারটা বুঝছো তো? আর টালিগঞ্জের দিকে এটা কি, এটা টিপু সুলতানের মকবরা না কি আছে, কেন সরিয়ে দাও ইমিডিয়েটলি। আশাজির সাথে অপরূপা ফিল্ম ছিল, গান খুব হিট হয়েছিল বেঙ্গলিতে, আমি জানি না কেন তোমায় ভালোবাসি। পরবর্তীকালে ধরুন বাঙালি হিসাবে এই ধরুন শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং, এরাও তো একটা বলিউডে একটা বড় জায়গা তৈরি করেছে। তো ছি 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 ছি, এটা গঙ্গা। ধরুন আপনাকে এমপির হওয়ার প্রস্তাব এলো, রাজ্যসভা বা লোকসভা, কি বলবেন? তুমি কি ভাবছো হয়নি? একদম মন খুলে প্রশ্ন করতে পারি তো? আরে আমি জামা ফামা খুলে দেবো স্যার। মনটা আবার কি, মনটা কে দেখছে? জামাটা খুলে দেখা হবে, দেখবে। ডান। অন করো এইসব নাও। অন আছে? কেমন আছেন বলুন? এটা অন ছিল, আমি সত্যি জামা খুলে দিয়েছিলাম। কেমন আছেন বলুন? খুবই ভালো আছি। এই তো দক্ষিণ এশিয়া থেকে আসলাম, আর মজা এসে গেল আজকে। মানে কলকাতাতে কতদিন পর আসা হলো? কলকাতায় আমি এসছিলাম মাঝে 1-1.5 মাস আগেই হয়তো ছিল। কোথায় ছিল প্রোগ্রাম আমার, আমি ভেন্যুটা ভুলে যাচ্ছি। একটা তোমাদের কাছেই এদিকে একটা বড় পার্ক আছে, ওদিকে মেডিকেল কনফারেন্স ছিল, এই পেছনে রাজারহাটের। আচ্ছা, ইকো পার্ক? না, নিকো পার্ক না, ইকো। হ্যাঁ ইকো পার্ক। হ্যাঁ ইকো অমনি। আপনি তো ইকো পার্কের পাশেই থাকবেন। হ্যাঁ। না, আমি জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে ধরুন যে মানে অভিজিৎ বাবুকে আমরা ফেমাস সিঙ্গার একদম, মানে দুর্গাপুজো এলে আপনার একটা গান বাজেই, সেটা হচ্ছে হ্যাঁ দুটো গান, তার মধ্যে বিশেষ করে একটা গান সব সময় বাজে। এখন দ্বিতীয়টা বেশি বাজছে, তুমি যে মা এলো যে মা। একদম 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 একদম, এই দুটো গান তো রাইট। অবভিয়াসলি আমি বলছি যে এখন আপনার এই যে মিউজিক ইন্ডাস্ট্রি চলছে, সেটা বলিউড হোক বা বাংলা হোক বা গোটা বিশ্ব হোক, আপনি এখনকার মিউজিক নিয়ে কি ধ্যান ধারণা পোষণ করেন? ইটস আ ভেরি টেকনিক্যাল। তুমি জানো মিউজিক হাত দিয়ে বাজায়, মুখ দিয়ে গান করে, কম্পোজিশন হয়, লেখা হয়, ক্রিয়েট হয়, এখন রেডি টু কুক। আমি সেটাকে কিন্তু ক্রিটিসাইজ করছি না, না খারাপ বলছি, কিন্তু আমি ওটাতে নেই। আই এম টোটালি আউট অফ প্লেস, ওটাতে আমি নেই।
ওই সময় আমাকে কেউ ইউজই করতে পারবে না, আমি হচ্ছি কুড়। আমি জানি না এটা কি। হুম আমাকে বলবে এই গানটা এক সাটাক করে একবারে গাইবো, হুম তারপর শুনবে যেটা গন্ডগোল হয়েছে সেটাকে ঠিক করব, হুম এটাই তো। হুম হ্যাঁ, যেটা বেসিক্যালি আর যদি যে এখন- মিউজিকে ইমোশন আছে। এখন যদি কেউ বলে আপ এক এক करके গাইয়ে লম্হা লম্হা दूरी, ओके चलो नेक्स्ट, यूं पिघलती दादा क्या है, হাকলা মিউজিক ডাইরেক্টর যারা, হুম সে কাছে लती कर दो, पिग ठीक है, এটা হুম এটা আমি পারবো না। गाना दे, रिहर्सल करूंगा, मजे से घर के आके स्टूडियो में जाके गाऊंगा, হুম মানে ওইটা হচ্ছে আমার লাস্ট। তার আগে তো মিউজিশিয়ান বাজছে, মিউজিশিয়ানের রিহার্সাল ওয়াজ মাস্ট হুম টেকের আগে। তারপর টেক এখন কতটা লোকেরা বুঝছে না বুঝছে, কিন্তু এখন সব বেশি লোকেরা সবাই বুঝে, কারণ কি তাদের রেকর্ডিং স্টুডিও এটা ওদের জন্যে, হুম দিস ইজ দেয়ার স্টুডিও, বুঝলে তো। তো তারা আমার চেয়ে বেশি টেকনিক্যাল, হুম কিন্তু আমরা ওল্ড স্কুল না, আমরা হচ্ছে রিয়েল স্কুলের মানুষ। যেদিকে ভায়োলিন 100টা 60 ভায়োলিন 50টা ভায়োলিন বাজাচ্ছে, তার সাথে আগে রিহার্সাল হয়ে যাচ্ছে একবার সিঙ্গারের, হুম তারপর সিঙ্গার মাইকে গাইছে, কিন্তু এই জন্য গাইছে পরে ডাব করে নেব। হুম তো ওটা সিঙ্গার যেটা গাইছে এই জন্য এখন কনভিনিয়েন্ট এর জন্য গাইছে, কি যেটা যেটা গন্ডগোল হবে আমরা গেয়ে দেবো, হুম হুম কিন্তু মিউজিকটা হয়ে যাক। হুম আমি কোথা থেকে ফিল দেবো তুমি বলো না, কোথা থেকে ফিল দেবো? হ্যাঁ, ওই একসাথে এতগুলো মিউজিশিয়ান কিন্তু এখনো বাজাচ্ছেন। যখন ওদের ছাড়াও গাই, যখন হুম ওই ফিলটা আসে হেডফোনে, হুম হুম ওই ফিলটা আসে, তখন ওই ভিজুয়াল দেখে যেটা একটা নিজের একটা প্রাউড ফিল হতো না, ও আমি দেখতে পাচ্ছি হেডফোন পরা সামনে সবাই এতজন বাজাচ্ছে, মিউজিশিয়ান বসে আছেন। ওই ওই জিনিসটা এখন আমি স্টেজে করি। হ্যাঁ তখন হয়তো 100টা মিউজিশিয়ান হতো, এখন 10টা থেকে 15টা মিউজিশিয়ান আমার, কিন্তু লাইভ একেবারে টাটকা জ্যান্ত। এই যে লাইভ, এই যে লাইভের কথা বললেন, যে আপনারা একটু গোটা পৃথিবী জুড়ে প্রোগ্রাম করেছেন, লাইভ শো নিয়ে কিছু স্মৃতি বা মনে থাকার মতো স্মৃতি যেটা এখনো পর্যন্ত এক ঝটকায় মনে পড়ে? না, লাইভ শো তো চিরকাল আমার লাইভ শোই হয়। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে না সেটাও অন্য জিনিস, ওটা লিপসিং করে। হুম হুম, না সেটা আপনি করেন না, আপনি না, বলেছিলেন আমি যে যেটার কোনো বিরোধী। ভিডিও করছি সেটা তো লোকেরা মানে বেবকুফ, হিন্দিতে বলছি, হুম। বাংলাতে বোকা বলবো না, কিন্তু বেবকুফ। হুম। মানে আমি যখন একটা আমারই গান, একটা গান কে আমি চলে এবার আমি এটাকে ভিডিও করছি, তো ভিডিওতে আমি গাইছি, করে দিলাম, ভিডিও হয়ে গেল। তো আমি করলে ভুল, আমারই গান আমি লিপসিং করছি, ওটা ভুল, কিন্তু আমার শালার কথা আমার মনে পড়ছে। তো ওটাতে কি হচ্ছে, কেউ একটার মুখ নাড়াচ্ছে আমার ভয়েস, হ্যাঁ ওটা চলবে, আমি গাইছি আমারই গান, আমি লিপসিং করছি, তো কে আমাকে টুকছে? যারা জানে হুম কি এটা কি হচ্ছে, বা সবাই তো জানে আমি গাইছি, মাই সং। অন্য কেউ গাইলে তখনও আমার গান, হুম 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 আমি গাইলে আমার গান। এই লাইভ করা নিয়ে তো কম বিতর্ক হয়নি। আমার এখনো মনে রয়েছে যে মুম্বাইতে হলিউডের এক আর্টিস্ট এসেছিলেন, বলা হয় যে তিনি কোটি কোটি টাকা পেমেন্ট নিয়েছেন, কিন্তু শুধু লিপসিং করে বেরিয়ে চলে গেছেন। সবসময় হয়, এটা তো ওর দোষ না, ওরা জানে তো, এরা সব স্টুপিড, ওরা জানে অডিয়েন্স ইজ স্টুপিড। এই যে দুয়া লিপাও তাই করে গেল, হুম, ওটাও আমার গানের ওপর। জাস্টিন বিবারের বিরুদ্ধেও তাই অভিযোগ। ওরা কেন করবে না তুমি বলো না, ওদের রিজনটা কি? আচ্ছা, তুমি কিরম করে এক্সপেক্ট করতে পারো কি ইউএস থেকে এসছে কি 100 জনকে নিয়ে আসবে? ওদের প্রোডাকশন আনে, হুম কিন্তু মিউজিক্যাল আনে না। ছেঁড়া গেঞ্জি, তো কেন ছেঁড়া গেঞ্জিতে আসবে না? মহাত্মা গান্ধীকে ন্যাংটো দেখেছে, ধুতি,
ছেঁড়া ধুতি, ছাগল নিয়ে। তোরা ভাবছে ইন্ডিয়া এমনি, তোরাও মহাত্মা গান্ধী হবার চেষ্টা করেছে। বোসের মতন করেও আসবে না এমনি করে, এমনি ইউনিফর্ম নিয়ে নেতাজির মতন। ও তো গরিব একটা ভিখারি তৈরি হয়ে আসছে। না, আজকে তো দেশের ইমেজ বদলাচ্ছে। বদলে গেছে ইমেজ, আবার কি হয়ে গেছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, এই যে আপনি বলেন বিভিন্ন কথা, বিতর্ক হয়, বলার আগে মনে হয় না যে আবার বলে ফেলছি, বিতর্ক হবে? হ্যাঁ, মনে হয় আর একটু বলা উচিত ছিল, একটু আরো। যেমন আমি আপনাকে ওই মহাত্মা গান্ধী বললো বলে আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম, আপনি বলেছিলেন যে মহাত্মা গান্ধী পাকিস্তানের রাষ্ট্রপিতা হওয়া ভালো ভারতের থেকে। আমি তোমাকে বলছি, মানে এইগুলো বলার সময় মনে হয় না যে আবার বিতর্ক হবে এগুলো বিতর্ক বললে? কেন হবে? যেটা ফ্যাক্ট লোকেরা জানে না। অনেকরা, আমি তো নিজেই জানি না মহাত্মা গান্ধী কে ছিল। পরে আমাকে বললো চরখা চালিয়ে সুভাষচন্দ্র বোস ওয়ার করছে, আর দেখাচ্ছে একজন চরখা চালাচ্ছে, দেশকে এদিক দিয়ে আজাদ হয়েছে। এটা কোন ইনজেকশন বাবা? ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চালা। এটা কেন দেখানো হয়েছে? কেন মহাত্মা গান্ধীকে কোনদিন দেখিয়েছে কেউ ওকে লাঠি মেরেছে, কেউ লাথি মেরেছে, কেউ ঘুষি মেরেছে? দেখিয়েছে কেউ? একইবার মেরেছে গোডসে, ওয়ান টাইম, বলছে ওকে বাস ফিনিশ। কে দেখিয়েছে বলো না? সো ইট ইজ নেভার কি দেশ আজাদ হয়েছে। দেশ খুব ভালো ছিল যখন ইংরেজরা ছিল। তোমার ভিক্টোরিয়া হোক, হাওড়া ব্রিজ হোক, তোমার ইউনিভার্সিটিস হোক, কলেজেস হোক, হসপিটালস হোক, সব ইংরেজরা বানিয়েছে। কাদের জন্য? ইংরেজদের জন্য না, ইন্ডিয়ানদের জন্যে। কিন্তু ব্র্যান্ড চেঞ্জ করবে কারা? গান্ধী আর নেহরু এসে ব্র্যান্ড চেঞ্জ করবে, না ইংরেজ তোমরা যাও, আমাকে দাও। কোথায় ইংরেজরা একজন চালাচ্ছে ভালো করে, আমাদের জন্যই করছে। আর কোথায় এরা দুজনে বসে হাম করেগা, তো বলে তুম ক্যা করেগা, হাম ভি এক করেগা। কে? জিন্না বলছে আমিও করবো। মহাত্মা গান্ধী বলছে এক কাম করো, তুমকো ইয়ে দিতা হুঁ, তুমকো দিতা হুঁ। দুটো দেশ বানিয়ে দিল। তো একটাকে এনিমি বানালো, দুজনকে এনিমি বানালো। পাকিস্তানের এনিমি ইন্ডিয়া, ইন্ডিয়ার এনিমি পাকিস্তান, হয়ে গেল দুটো এনিমি তৈরি। এবার তারপর ইন্দিরা গান্ধী আসলো, বলে আর একটা এনিমি দেবো। মরলো ইন্ডিয়ান সোলজাররা, মারা গেল কত। বাংলাদেশ বানাবে কি দরকার ছিল তোর বাংলাদেশ বানাবার? ওদের মরতে দিতিস না। পাকিস্তান আর বাংলাদেশ নিজে মরতো, নিজের মারতো, হয়ে যেত। তুই ইন্দিরা গান্ধী কাকে নিজের ইমেজ বানাচ্ছিলিস বাংলাদেশ বানিয়ে? কি হলো এখন বাংলাদেশ? এরা এমনি জাত যারা মুজিবুর রহমান যে ওদের গডফাদার, তাকেও মারলো, তাকেও অপমান করছে। আর ইন্ডিয়া তো, বাংলাদেশের প্রত্যেক জায়গায় ইন্দিরা গান্ধীর মূর্তি লাগানো উচিত, রাষ্ট্রমাতা। আর পাকিস্তানে মহাত্মা গান্ধী, জিন্না কেউ না, পাকিস্তান জিন্না বানায়নি, ও কোনোদিনও চাইতো না। ও তো এনজয় করছিল ইন্ডিয়াতে, সব খাচ্ছে, মাল খাচ্ছে, সব কিছু করছে, ও পুরো এনজয় করেছে লাইফ। মহাত্মা গান্ধীকে বানানো উচিত ছিল পাকিস্তানের সব জায়গায় মহাত্মা গান্ধী রোড, এমজি রোড, মহাত্মা গান্ধী রোড হওয়া উচিত প্রত্যেক জায়গায়। কেন? আপনি হয়তো আর একটা নতুন বিতর্ক সৃষ্টি করে দিলেন এখানে এটা বলে। মোটামুটি যাই হোক, ইন্ডিয়ার একটা দুশ্মন ছিল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান। দ্বিতীয় দুশ্মনে করে দিল না একটা বাংলাদেশ। ছিল তো একটা দুশ্মন, ওকে পেদাতাম ভালো করে। এখন এদিকেও আছে, ওকে কত তুমি স্প্রে করবে, কত স্প্রে করবে? আচ্ছা, এই যে আপনি এগুলো বলেন, আপনার এটা মনে হয় না, মানে এটা নিয়ে চিন্তা হয় না যে ধরুন যখন আপনার মিউজিক হচ্ছে তখন সব ধর্মের, সব বর্ণের মানুষ শুনছে? ধর্ম মানে হিন্দু, আমি কেন সব ধর্মের কথা বলবো? আমি শুধু হিন্দুর কথা বলবো। তুমি জানো তো আমি কোনোদিন হিন্দু মুসলিম করি না। আচ্ছা, আমি শুধু হিন্দু করি, মুসলিম মুখ থেকে বেরোই না, শুধু হিন্দু। কেন ধর্ম ভাই? ওরা হিন্দু ব্যাস। আমার কি দরকার পড়েছে তোর ধর্মে? তুই কি করছিস তুই কর না। আমাদের যদি গন্ডগোল করেছিস না,
বাস, দ্যাটস ইট। আবার আচ্ছা, থাকো। একটা কথা বলুন, আমি জানি না এটা খুব বিতর্কিত প্রশ্ন হবে কিনা, যে এই যে আপনি মাঝে মাঝে আপনার বেশ মাঝে মাঝে কিছু- না, সবসময়। সবসময় না, এটা মাঝে মাঝে আমি বলছি যে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল একটু মন্তব্য ছিল যে শাহরুখ খান বা সলমান আরে খানদের ছাড়ো নিয়ে। না, ওই কিছু So, ওগুলো- দ্যাটস নট ইউর সাবজেক্ট। না, দ্যাটস নট ইউর সাবজেক্ট, ছেড়ে দাও এগুলো। ওদের এত ইম্পর্টেন্স কেন দেবো আমি? ছেড়ে দাও না, হয়ে গেছে। ওদের স্টার বানিয়ে দিয়েছি আমি। ওইকে একজনের লাইফের সবচেয়ে বড় গান হচ্ছে চুনরি 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 চুনরি, তার জন্য সবচেয়ে বড় গান করে দিয়েছি। আর একজনের জন্য করে দিয়েছি আই এম দ্য বেস্ট, বাদশাহ, বাস ইতনা সা খাবে, বানিয়ে দিয়েছি, হয়ে গেছে। আমার ভয়েস দিয়ে বানিয়ে দিয়েছি, আর কোনো দরকার নেই, আমাকে কোরিওগ্রাফার করার দরকার নেই। আহ, আমি যদি বলি যে বাংলার মিউজিকের জন্য, ঠিক আছে, আপনার যে ইনফ্যাক্ট দুটো গানের কথা বললেন, আই ডোন্ট রিমেম্বার আমি তৃতীয় আর ফোর্থ গান কোনো গেয়েছি। না এমনি আমি তো দুটোই আপনার- গেছি। না বাংলাতে তো আপনার অনেক গান রয়েছে। না, আচ্ছা, খুব রেয়ার। হ্যাঁ, আমার গান যদি হিট হয়ে যায় না, হুম, যে গানগুলো খুব হিট হয়েছে, পরে মিউজিক ডাইরেক্টর ভাবে এমনি গানগুলো ও নিজে গাইবে আর খেপ মারবে, ডাকে তাহলে হয়ে গেছে। ওটাকে 50টা ভার্সন তুমি করে নাও আর তুমি বলবে খেপ মারবে, তো খুব ভালো কথা, তুমি খেপ মারো। হুম, তুমি যে মা, ওটা হয়ে গেছে। হুম, ওই সাবজেক্টে দুটোই গান হয়েছে, যেটা সবচেয়ে বেশি চলছে। হুম, তো তোমরা নিজেরাই, ওটা প্রবলেম এইটাই না। কিন্তু ওদের বেচারিদের, ওদেরও তো সংসার চালাতে হবে না। হুম। ওদের মিউজিক বানাতে হবে না, ওরা মিউজিকে কাজ করে না, ওরা দেখে আগে খেপ কোনটাতে হবে, কমার্শিয়াল খেপ। এই বাংলা লিরিক্সে হিন্দি লিরিক্স থাকবে, বাংলাতে হুম, ইংলিশই থাকবে। বাংলা ইজ টু বিগ, হুম। বাংলা ল্যাঙ্গুয়েজ। ও না আপনি তো মানে সেই বাঙালিদের মধ্যে, মানে একজন যারা বারংবার, যে বাঙালিরা গোটা ভারতবর্ষের বুকে মিউজিক্যালি সাকসেস পেয়েছে, আপনি তার মধ্যে একদম প্রমিনেন্ট নাম। আজকে মোটামুটি যে বাঙালিরা গাইছে, তাদের মিউজিকগুলো যখন শোনেন একটু ডিফারেন্ট টাইপ, কিরকম লাগে? দুঃখ হয়, যারা খুব ভালো গাইছে না, হুম, তখন মনে হয় দে ডিজার্ভ। তোমার গান শুনেই আমি কমেন্ট করেছিলাম, হুম, আমি নিজের থেকে তোমাকে হয়তো, ইফ আই এম হুম। নট রং, হ্যাঁ, আপনি কমেন্ট করেছিলেন, কমেন্ট করেছিলাম, তারপর হয়তো কথা হয়েছিল। কথা হয়েছিল অবশ্যই। তো দুঃখ এই লাগে কি দে ডিজার্ভ। বাঙালি আর্টিস্টদের শুনি, হ্যাঁ, যদি কোনো বলে না ব্যান্ড বাজাবার জন্য গিটার বাজা না, হুম, গিটার থাকুক না থাকুক, মাথায় চুল এত বড় হওয়া উচিত। তো তুমি একজন গিটারিস্টকে ডাকো, ও বলে আমি গিটার নেই আমার কাছে, আর আমি গিটার বাজাতে পারি না। তোর কাছে চুল আছে বড়, তুই গিটার তোকে আমি দেবো, আর তুই শুধু এমনি করবি, একটা ড্রামারকেও দেবো। ওইটা আলাদা, হুম। ওই জিনিসটা আলাদা। ওই যে রক ব্যান্ড, আর রক ব্যান্ড কি হয়, একবার হয়ে গেছে ওই মৈনাকি, যেটা একটা মহিনের ঘোরাঘুরি। হ্যাঁ ওইটা, বাট এখন যে এই যে fossils বা- ওইগুলোকে সবাই কপি করছে, হুম, হুম, হুম। ওইগুলোকেই কপি করছে, কতগুলো কপি বেরিয়ে গেছে। একবার হয়েছে, ওটা করে দিয়েছে, আর কি ওটার ইন্টেলেকচুয়াল ফিলসফি। হুম, কিন্তু এখন সব জিনিসই তুমি চুল নাড়িয়ে নাড়িয়ে এমনি এমনি করবে, তো হবে না। দেখো আমার চোখে, কানে যদি শুধু চিৎকার, আর চোখের মধ্যে শুধু তো এটাতে আমি হচ্ছে কুড় একেবারে। আই এম টোটালি আউটডেটেড, ভেরি আউটডেটেড। না আমি বলছি যে এই যে ধরুন মানে কিন্তু ভালো বাংলা যখন আর্টিস্টদের গান শুনি না, ওদের যখন লেখা, ওদের ওই খুব ভালো লাগে। অ্যাজ এ সিঙ্গার আমার খারাপ লাগে কি দে ডিজার্ভ মোর। কেন ওরা ভালো করতে পারছে না? এই জন্যে, হুম। কেন কি খারাপ যারা করছে না তারা বেশি পপুলার। যেখানে একটা হিমেশ রেশমিয়া একটা সিঙ্গার, এক্সেলেন্ট সিঙ্গার, কিন্তু ও খারাপ, ভালো মধ্যে খুব খারাপ। ওটা করেছে না তাই বলে পপুলার। যদি নর্মাল থাকতো না, কেউ জানতো না কি এ কে আচ্ছা রেশমিয়া। কেন কি ওই জিনিসটা করেছে যেটা কানে লাগছে, এগুলো তাই বলে একবার চলেছে, তারপর নেই ও।
তো ও যদি ভালো গাইতো না তো চলতো না। কিন্তু ধরুন আপনাদের পরেও তো ধরুন আমি আজকে তোকে বলছি যে ভালো যাদের শুনি না একদম তখন আমার দুঃখ হয় কি এরা কেন চলছে না, এদের দে ডিজার্ভ। কিন্তু এই যে খারাপ গুণে এসে না, টেকনোলজি অ্যাপস আর আজকালকে যতগুলো কি বলে তোমরা বেশি জানো, আমি তো একেবারে আপডেটেড। ভিএসটি এআই এগুলো কি যাই যেগুলো এআই মানে Auto-tune. অভিজিৎ ইন্টারন্যাশনাল এমনি কিছু। হ্যাঁ হ্যাঁ এটা পারফেক্ট দিয়েছেন। হ্যাঁ অভিজিৎ ইন্টারন্যাশনাল। তো যেটা মিউজিক না সেটা আমি জানি না, আর যেটা মিউজিক না সেটাই হচ্ছে হাত দিয়ে হচ্ছে, এটা দিয়ে হচ্ছে, গলা দিয়ে হচ্ছে না। গলা দিয়ে ওটা আগে দিয়ে ওটাকে কি করে সব মিক্স করে। আপনার কিউবেস সফটওয়্যার বা বিভিন্ন সফটওয়্যারে না আমি কত ইলিটারেট আমি আপনাকে এটাই জিজ্ঞেস করছি যে পরবর্তীকালে ধরুন বাঙালি হিসাবে এই ধরুন শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং এরাও তো একটা বলিউডে একটা বড় জায়গা তৈরি করেছে, তো এই মিউজিকটা কি আপনি মনে করেন যে আপ টু দ্য মার্ক ছিল বা ছিল না, হোয়াট এভার আপনার মতামত কি, আমি সেটা জিজ্ঞেস করছি জাস্ট। যে একটা তো মিউজিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য। হলেও আমি অন্ধ, হলেও আমি কালা, সত্যি কথা বলছি। আনটিল আনলেস একটা জিনিস আরে, কিন্তু যখন ওই গান শুনছি না কারোর ভয়েস শোনা যাচ্ছে না, একটা কি বলে প্রসেসড একটা গান আমার মনে হচ্ছে শ্রেয়ার, হয়তো ওটা শ্রেয়ার কি একটা গান আছে না, একটা শ্রেয়ার মতন একটা সিঙ্গার গাইছে, ওর ভয়েস চেঞ্জ করে দিয়েছে। একটা গান আছে, আমি ভাবছি এটা কে, খুব ভালো গাইছে, মানে কোনো পপ সিঙ্গার হবে, বলতো ও গেছে, কিন্তু ও নিজেই যেন ওর ভয়েসটাকে এইভাবে একটা আলাদাই এফেক্ট কেন দিয়েছে বাবা, কেন দিয়েছে? আমাকে যদি কেউ প্রোগ্রামে ডাকছে আর আমি যদি লাইভ না গাই, মুখ নাড়াই, তো আমি কেন টাকা নেব, আর আমি কেন, আমার মিউজিশিয়ান থাকবে কেন, ওই থাকবে, আমি কেন পারবোই না করতে। ভগবান না করুক ওই দিন আসবে আর আমি না থাকি অমনি দেখার জন্য। আমার গলা খারাপ যদি থাকে তো আমি বলবো আমার গলাটা খারাপ আছে, একটু স্কেল নিচে করে দেবো, নোট নিচে করে দেবো, ওটা করতে পারি। কিন্তু তোমরা টিকিট নাও, শোয়ের নাম হচ্ছে লাইভ এন্ড কনসার্ট, কিন্তু আমি লাইভ করব না, আমি গাইবো না, এটা ক্লিয়ার বলে দাও অডিয়েন্সকে, আমি শুধু মুখ নাড়াবো, সাহস নেই না। আর কিন্তু প্যাদানিও হয়েছে এমনি, মুখ নাড়াচ্ছে মাইক বন্ধ হয়ে গেছে, আর একবার মাইক চলছে আর মুখ নাড়াচ্ছে, কিছু একটা হয়েছে, একটা খুব বড় একটা সিঙ্গারের সাথে, মাইকও চলছে আর মুখও নাড়াচ্ছে, আর সব ভুলভাল হয়ে গেছে, ট্র্যাক ভুলভাল হতে থাকে। কিন্তু ওইগুলো পার্টি ফার্টিতে ঠিক আছে, একটা ডিজে মিউজিক করছে, কোনো ব্যাঙ্কোয়েটে প্রোগ্রাম হচ্ছে, ওদিকে ঠিক আছে, কিন্তু কনসার্টে এটা খুব নোংরামি জিনিস, খুব খারাপ, মানে খারাপ না, জঘন্য জিনিস। আচ্ছা, এরম কাউকে মনে হয়েছে যে খুব ওভার হাইপড মিউজিক ডিরেক্টর বা ওভার হাইপড সিঙ্গার? আমি বললে আমি গালাগালি খাবো, কত গালাগালি খাবো ইয়ার, যে সবচেয়ে বেশি ওভার হাইপ তার দেখে নাও তো, এখন গেস তোমরাই করো, এর আগেও বলেছি, তার ম্যাক্সিমাম ফ্লপ তুমি গুনে নাও, কিন্তু লোকেরা শুধু ওর হিট গুলো জানে, ওর ইন্টারন্যাশনাল ইমেজ জানে, ওর এই জানে, ওদের প্রোডাকশন, ওর শোতে যায় প্রোডাকশন এত বেশি, এটাও এটাও এটাও, আরে কিসের গানা, মাইকটা এত দূরে, এটা কি টাইপের সিঙ্গিং, এত দূরে মাইক গাইছো? তো এদিকেও তো আছে ব্যাপারটা, ওভার হাইপ, খুব বেশি ওভার হাইপ। তো যদি আমি লিস্ট বলি না কি ওদের লাইনে ফিল্ম ফ্লপ হয়েছে, মানে মিউজিক খারাপ, মিউজিক চলেনি,
কিন্তু যেইটা চলে ওটাকে ওরা বেশি বড় স্টার কাস্ট, বড় প্রোডাকশন, ওইগুলোই আছে ওভার প্রচুর। আর.ডি. বর্মন ওয়াজ নেভার হাইপড, হি ওয়াজ নেভার বিন অ্যাওয়ার্ডেড। আর.ডি. বর্মনকে কোনো মেজর অ্যাওয়ার্ডই কোনোদিন দেওয়া হয়নি, না কোনদিন হাইপ হয়েছে। আর.ডি. বর্মনের ফ্লপ ফিল্ম, ফ্লপ মুভি, গান এখন সেই সময় পপুলার ছিল, এখনো ওইটা কেরেনা রে বাবা, এটা ওয়াজ এ ফ্লপ মুভি আই থিঙ্ক। আমি তখন বম্বেতে এসেছি, হয়তো এই গানটা হয়তো আমার সামনেই রেকর্ডিং হয়েছিল। এটা কি এখন সব জায়গায় ওইটাই বাজে, বাজ কেরেনা রে বাবা। আই থিঙ্ক অমিতাভ বচ্চনের কোনো ফিল্ম, পুকার টুকার কিছু হবে, তাই না? হ্যাঁ। তো আমি নেভার হাইপ, নেভার ওই, কিন্তু দেখো সব জায়গায় ওইটাই বাজে। হ্যাঁ, মিউজিকটা তো একটা সময়ের সাথে সাথে ইভলভ। তু হ্যায় ওহি দিল নে জেসে, সব সময় যাবে, সব সময় চলবে। ওই সময় অতটা পপুলার ছিল না, ওই সময় অত পপুলার ছিল না, গান ভালো ছিল কিন্তু এখন বেশি চলছে। আর কারা শুনছে? ইয়াং। আর.ডি. বর্মনের পরের দুটো জেনারেশন পরের শুনছে। আর.ডি. বর্মনের পরের জেনারেশন, আমি, আমার পরের জেনারেশন যারা আছে তারাও শুনছে, তাদেরও জেনারেশন, 4টে জেনারেশন শুনছে, নট ফোর্সিবলি, এটাই শুনছে। দ্যাটস আ মিউজিক। হ্যাঁ, আপনার মানে এই বলিউড যাত্রা শুরু নিয়ে আপনি এর আগেও অনেকবার বলেছেন, যদিও বাংলা পডকাস্টে আপনাকে যেহেতু খুব কম পাওয়া যায় বা কম আমরা পেয়েছি, সেহেতু জিজ্ঞেস করছি, এই যে বলিউডের আপনার মিউজিককে মানে প্লেব্যাক করা, এই শুরুর দিকটা কিরকম ছিল? আমি যখন এসছি অ্যাজ এ ফ্লপ, আমাকে কেউ চিনতে পারিনি। আমার সাথে উদিত ফ্লপ ঢুকেছিল, যখন হিট হচ্ছে পাপাকে, যে তার আগেকার কথা বলছি। শানুও এক দুটো ছবিতে আর.ডি. বর্মনই গাইয়েছিল 1942 অনেক আগে, সেও এসছিল, আমিও এসছিলাম। আনন্দ ফুল ফ্লপ হয়ে গেছে, সব কিছু হলো। কিন্তু ওই সময় আই ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি সিঙ্গার আফটার মেনি ইয়ার্স। চিরকাল বাঙালি সিঙ্গাররা রাজত্ব করেছে বলিউডে, রাজ্য করেছে, যেরকম হেমন্ত মুখার্জি কোনদিন রাজত্ব করেনি, কিন্তু মান্না ডে একটা টপ ওদের মধ্যে ছিল, একটা কিশোর কুমারের পর একটা বাঙালি সিঙ্গার আসলো, সে ছিল অমিত কুমার। ঠিক আছে, কিশোর কুমার থাকতে অমিত কুমারের পর কেউ আসেনি। আর.ডি. বর্মন একটা বাঙালি সিঙ্গারকে আনলো, যেটা আর.ডি. বর্মন জানতো কি এই সিঙ্গারকে দিয়ে আমি কাজ করব, দরকারটা কি ছিল। আই ওয়াজ অনলি বেঙ্গলি সিঙ্গার। তারপর কেউ আসেনি। আর শানু আসলো আশিকি দিয়ে, 87 বলো, 88 বলো, আর আমাকে 82-তে আর.ডি. বর্মন লঞ্চ করেছিল এই বড়ভাবে। যখন কি ফিল্মটা ছিল একেবারে, সবাই জানতো ফিল্ম ফ্লপ হবে, তখন দেবানন্দ লাইনে ফ্লপ দিচ্ছিল, দেবানন্দের ছেলে, মানে দেবানন্দ নিজের ছেলেকে অত ইম্পর্টেন্স দেয়নি ফিল্মে। আর আমাকে আর.ডি. বর্মন কেন ব্রেক দিল আমি আজ অব্দি বুঝতে পারলাম না। ব্রেক দিয়ে তার হাতে ফার্স্ট টাইম আমি বম্বে মতন জায়গায় স্কচ খেলাম। আমি জানতাম না স্কচ কি হয়, উইস্কি জানতাম, স্কচ কি হয় জানতাম না। ফার্স্ট গানের রেকর্ডিং এর পর, আর যেদিন ডেকেছে বাড়িতে পার্টি করেছে অভিজিৎ, চলো গানটা শুনি, মিক্সে এসছে, গান শুনেছে আর আমাকে জড়িয়ে নিয়েছিল আর আই রিমেম্বার দ্যাট। তখন আর.ডি. বর্মনের রাইভাল আর একজন এসে গেছিল, রাইভাল বলবো না, নো ওয়্যার, কিন্তু হি ওয়াজ ডুইং ভেরি ওয়েল। তো একটা হয় কি,
জার্মান, ইটালিয়ান ব্র্যান্ড, আর একটা চাইনিজ, সব চলে। হায়ার, যেরকম হায়ার একটা বড় ব্র্যান্ড, ওটা চলছে। আর ওদিকে জার্মান সিমেন্সের কস্টলি, খুব কস্টলি, ঠিক আছে, সেটাও চলছে সেটা। কিন্তু কত লোকেরা সেটাকে অ্যাফোর্ড করতে পারে, সেটা হয়তো নিতে পারেনি। তো ওই সময় আমি, একটা বাঙালি সিঙ্গার আসলো, হোয়াট ওয়াজ দ্য নিড? আর ডি বর্মন আমাকে এইভাবে লঞ্চ করলো, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নিড? ইমিডিয়েটলি 2টো গানের পরেই আউট, when I was supposed to sing entire film. কার প্রেশার আসলো, কার প্রেশার, কি আর ডি বর্মন, সরি, মানে না আমাকে সরি বলতে পারছে, না আমাকে হ্যালো বলতে পারছে, না আমাকে গলা ধরতে, হয়ে গেল আউট। আমি এই দুটো পার্টিও আসবো। আমি আপনাকে জিজ্ঞেস করবো যে শুরুর দিকে আর ডি বর্মনের সাথে আপনার এই যে রিলেশনটা বলছেন, আমার শুরু হয়েছিল দরজার উপর, মুখের উপর দরজার উপর মুখ, দরজার উপর মুখ বন্ধ করা, এটাও একটা ভালো জিনিস। মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে শুরু হয়, ওটা দিয়ে আমি স্টার্ট করি, অভ্যেস ছিল। তারপর একবার হলো যখন আর ডি বর্মনের দরজা আমার জন্য খুলে গেল, আইয়ে আমাকে ডাকা হলো, দরজা খুলে, আর তখন যারা মুখের উপর দরজা বন্ধ করতো, মানে স্টাফ, তারাই দরজা খুলে দিচ্ছে। তারপর ওই 1 মাস খুব ভালো চললো। এই তখন আমার একটা গান খুব হিট হয়েছিল বেঙ্গলিতে, তুমি তখন জন্মওনি, আমি জানি না কেন তোমায় ভালোবাসি, আশাজির সাথে, অপরূপা ফিল্ম ছিল, এই 82-83-তে গানটা হিট হয়েছিল। ফিল্ম যাই না কত হিট হয়েছিল কিনা, একটা অপরূপা বলে ছবি ছিল, জানি না। তো হয় এই বলিউডে বিভিন্ন ধরনের যে লবিং বা বিভিন্ন ধরনের যে, তুমি একটা নন বলিউড লোককে, মানে বলিউড কে আমি ভালোবাসি, বলিউড আমি ফ্যান, একেবারে না। আমি বলিউডের কিছুই, তুমি কোশ্চেন জিজ্ঞেস করলে আমি ভুলভাল বলবো, সব ভুলভাল হয়ে যাবে। লোকে মানে বাচ্চারা বেশি জানে আমার চেয়ে বেশি। আপনি এতদিন ধরে প্লেব্যাক সিঙ্গার, লিড করেছেন, অনলি সিঙ্গিং, স্টুডিওতে গেছি, গান করেছি, বাড়িতে এসে গেছি। কিন্তু ওদের দেখেই মনে হতো এরা কত আর্টিফিশিয়াল না, দে আর ফিল্মি, সেম থিং না। ইউ আর ফিল্মি and you are artificial, you are hypocrite, তিনটে মানেই সেম। সো আমি কোনোদিনও বলিউডে থাকিনি, না তো বলিউডের সাথে মিক্স আপ কোনোদিনও করি না, একেবারে করি না, কোনোদিনও করিনি। আমি থাকি, তুমি জানো, নিচে পিভিআর, ওই বিল্ডিং এর ওপরে টপ আমার বাড়ি। তো নিচে প্রত্যেক দিন একটা প্রিমিয়ার, কোন না কোনে রোজ স্টাররা ঢুকছে আসছে, আমি তো নিচেও নামিনি কোনদিন। সো আই এম এ ভেরি ব্যাড ফিল্মি পার্সন। আমি হয়তো লাস্ট ছবি ধুরন্ধর দেখেছিলাম নিচে হলে, মানে থিয়েটারে। তার আগে দেখেছিলাম পিকু হলে, একটা বাঙালি সেন্টিমেন্ট, ওটাতে বাঙালি ক্যারেক্টার, এই মানে বচ্চন সাহেবকে বাঙালি দেখেছে ওটাতে। লোকেরা অনেক বলেছে, আরে অভিজিৎ এটা দেখো একেবারে। আর যারা ইউনিটে সবাই আমার পুজোতে ভিড় করে আসে, আমি নিজেই চিনি না, সব বসে থাকে আড্ডা মারে। তো দেখবো কোনো টেকনিশিয়ান, কোনো সাউন্ডওয়ালা, সব চলে গেছিলাম দেখতে। তো আই এম এ ভেরি নন ফিল্মি, ভেরি ব্যাড ফিল্মি পার্সন। নট, আমার বাড়িতে সবাই ফিল্মি। আমি আপনাকে ডিফারেন্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আপনার বাড়ির মুম্বাইয়ে আপনার দুর্গাপুজো খুব বিখ্যাত। হ্যাঁ, কবে থেকে পুজো করছেন? মুম্বাইয়ে দুর্গাপুজো বিখ্যাত হলো বিকজ অফ মাই দুর্গাপুজো। বিশ্বাস করতে হবে, কত বড়ই ব্র্যান্ড হোক, কতই বড় হোক,
দেখে কি অভিজিতের কনসেপ্টটা কি, কিছু কি না, ওদের কত বড় পাবলিসিটি হোক, কত বড় 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 স্টার আসছে আমার পুজোতে, স্টাররা কেউ আসলেও আমি জানি না। ওদিকে বিগেস্ট যারা কাস্টিং ডাইরেক্টরস, কাস্টিং ওরা সব ওদিকেই বসে থাকে। বড় স্টারের মারা আসছে, এই আসছে, আমি নিজেই চিনি না তাদের। আমার বউ বলে দেখ এটা 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 এরা আসছে। মানে যতদিন নাম হয়নি ততদিন দর্শন করেছে, যখন নাম হয়েছে তো স্টেজে আসে উপরে। তো আমি নিজের একটা আমার কেবিন আছে, আমি গ্লাসের পেছন থেকে দেখতে থাকি কি হচ্ছে না হচ্ছে। আমি সামনে খুব কম আসি। আচ্ছা, কি এম্বারেসিং হয়ে যায় না, কোন বড় স্টার এসছে আর আমাকে রিসিভ করতে হবে, আমি জানি না। কেউ আমাকে বললে আমি যাই, ওদের রিসিভ করি। কিন্তু আমার পুজোটা হচ্ছে একেবারে খাঁটি পুজো, খাঁটি। যদি 100 বছর আগে যদি পুজোটা বেঙ্গলে কিরকম পুজো হওয়া উচিত ছিল, সেই পুজোটা আমার পুজোতে হয়। মানে কোন থিম না, থিম হচ্ছে দুর্গাপুজো, থিম হচ্ছে ঢাক। এমনি ঢাক তো বেঙ্গলে কেউ দেখেনি, একসাথে 40টা ঢাকি, 30টা ঢাকি, 3টে জেনারেশন অফ ঢাকি আমার সাথে বাজাচ্ছে। আর কেউ কলকাতা, সব মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, আমার মূর্তি বানাতে আসছে আসানসোল থেকে, নট কি কলকাতা টুয়াটলি, একেবারে আলাদা আর্টিস্টিক ব্যাপার। সাজ সোলার কাজ, এইগুলো চোখ বানাতে কেউ আসছে। বাকি বম্বেতে সব একই জন করে যে মূর্তি বানাচ্ছে, আমার কিন্তু সব আলাদাই, ডিফারেন্ট। মানে এক একটা মনে হয় এটা কোথা থেকে। তো কেউ বলে একেবারে কলকাতার মতন পুজো, আমরা মাথা খারাপ নাকি, কলকাতায় এমনি পুজো হয় না। কলকাতায় সবাই দেখে ওর প্যান্ডেলটা কিরকম হয়েছে, এই হয়েছে। আমার ওদিকে মায়ের জায়গা ওটাই হচ্ছে। আর আমাদের ওদিকে যখন সন্ধি পুজো হয়, সেটাও একটা দেখার মতন। এক একটা রিচুয়ালস যেটা না, সেটা অনেক বড়, সেটাই হচ্ছে আমার পুজোর থিম। এই যে এখনকার দিনে একটা দেখা যাচ্ছে যে র‍্যাপ সং, এটাকে ওটা আপনি মিউজিক, এখনকার দিনে বাবা সাইকেল 75 বছর আগে এসেছিল, কত বছর আগে? হ্যাঁ অনেক বহু বছর, মানে এখন যে একটা ট্রেন্ডিং এ চলে এসছে না বিষয়টা। না, দেখো যখন যে জিনিসটা তুমি পারবে না না, তো অন্য একটা জিনিসটা তো আনবে। তো তুমি র্যাপকে র্যাপ বলো না, চলবে, তুমি মিউজিক কেন বলছো? ডোন্ট সে মিউজিক। আপনি মনে করেন না? না না, আমি কেন মনে করব? আমি র্যাপকে খারাপ বলছি না, বাট সে ইটস র্যাপ, RAP, দ্যাট ইজ র্যাপ। যখন রেপ হচ্ছে তো ইউ সে ইট ইজ রেপ, ইউ ক্যান নট সে ইটস লাভ। when it's র্যাপ, তো তুমি ওটাকে র্যাপ বলো না, তুমি ওটাকে বলছো কেন র্যাপ মিউজিক চলছে? একটু ভুল তো তুমি যে র্যাপকে মিউজিক বলছো, আমি তো বলছি না। তো তাই বলে আমি কমেন্ট কেন করবো? আর ভেরি ডিফিকাল্ট, আমি পারবোই না, আমাকে গালাগালি দাও, 8-10টা গালাগালি লিখে দিলে আমি পারবো। ওটা মুখস্থ না বললেও চলে, ফটাক সে বলে ওইখানে চলে আসবে। কেউ লিখে দিলে ওটা আমি পারবো না। ইটস ভেরি ডিফিকাল্ট, র্যাপ ইজ ভেরি ডিফিকাল্ট, সেটা আমি পারি না। আর যারা করে, বাহ 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 বাহ। আপনার ছেলের সাথে, জয়ের সাথে একটা বাবা ছেলের দারুণ যুগলবন্দি দেখছিলাম। হ্যাঁ দেখেছো? হ্যাঁ, লাইভ শোতে আপনারা একসাথে গান করছিলেন। এই জেনারেশন নেক্সটকে আপনি তৈরি করে যাচ্ছেন একসাথে, যখন গান বাজনা হচ্ছে কেমন লাগছে? না, কিন্তু জয়ের একটা উল্টোই ব্যাপার ছিল। জয় ইজ ভেরি গুড ইনটু অ্যাক্টিং, ইজ ভেরি গুড। কিন্তু ওটা চেষ্টা করেছিল, কিছুদিন করছিল, ওটা সাকসেস হয়নি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আর যেটা ও লেগেসিতে পেয়েছে, এই জন্য নাকি ও আমার ছেলে বলে, টোনাল শুটটা আছে, ভোকাল, যে অনেকরা হয় বড় বাপের, কিন্তু বেশিরও হয় সুরে গায় না। এখন তো কাউকে সুরে আনতে পারো, যা আমি বিশ্বাস করতে পারি না যে আমার গান না, অন্য এমনি ডিফিকাল্ট গান ও গায়ে স্টেজে,
আমি ভাবি এ তো কোনোদিনও শেখেনি, কোনদিনও কত জোর করেছি শেখ, কোনোদিনও করে না, এই গানটা গাইছে কিরম করে? ডিফিকাল্ট সং। কোনো সুখবিন্দর সিং এর গান, এমনি এমনি গান সটাং সে গেয়ে দিচ্ছে। ওই যে প্রাইভেট ফাংশনে সব ডান্স করছে, আমি বলছি যায় তা, হি প্রুভড মি রং। হ্যাঁ, ও এইটা বলে কি বাবার গান গাওয়াটা বেশি ডিফিকাল্ট, স্ট্রেট আর ফিলিংস এক্সপ্রেশনস তো ও নিজের মতন করে দেয়। তো আই এম নেভার হ্যাপি কি ও আমার গানগুলো যখন গায় না, তো আমি খুব বড় ক্রিটিক হয়ে যাই। তারপর হঠাৎ রিয়েলাইজ করি আমার গান জেনারেলি কেউ গায় না, রিয়েলিটি শোতে খুব কম। যখন আমি যাই রিয়েলিটি শোতে তখন আমার গানগুলো হয়, আদারওয়াইজ গায় না কেউ। আর যখন ওরা গায় না তখন আমি বলবি কত খারাপ গেছে। ইট ইজ নট সিঙ্গিং, ইট ইজ দ্য ওয়ে। কিন্তু হঠাৎ যখন জয়কে শুনি মাঝে মাঝে, ওর তুমি যেরকম দেখো ওর রিলগুলো আমিও দেখি, আসে যখন নিজের থেকে আসে, আমি জানি না, তো ঘরে বসে আছে, ও জানি না কি ওই রিলগুলো আমার কাছে এসছে, আমি দেখি তো ভালো গাইছে, আই এম রং। আমার মনে হয় এটাই আপনার থেকে, মানে আপনার সব থেকে খুশির খবর হয় তখন। আমি রিয়েলিটি শো আপনি বললেন বলে আমি জিজ্ঞাসা করছি যে, এক হচ্ছে আপনি বেশ কিছু রিয়েলিটি শো এর জাজ হিসাবেও কাজ করেছেন। দুটো প্রশ্ন, একটা হচ্ছে রিয়েলিটি শো কতটা আপনার কাছে রিয়েল লেগেছে, আর 2 নম্বর কথা হচ্ছে রিয়েলিটি শো থেকে দুরকম রিয়াকশনই দেখা যায়। এক হচ্ছে যারা প্রতিযোগী হয়, কিছু ক্ষেত্রে যারা চ্যাম্পিয়ন হয় তারা দারুণ একটা জীবনে ভবিষ্যতে এগিয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে তারা একদমই হারিয়ে যায়। এই দুটো ডার্ক অ্যান্ড মানে হোয়াইটের এই যে জায়গাটা, এটা কি কোশ্চেনও করলে আনসারও দিলে। দেখো, রিয়েলিটি শো ইজ আ কলেজ, একটা কম্পিটিশন। তোমার এজ তুমি 20 ম্যাক্সিমাম 30 অবধি তুমি রিয়েলিটি শোতে, আগে তো 20 মধ্যেই শেষ হতে, এখন একটু বয়স বাড়িয়েছে, বয়স এসে গেছে। তো তুমি একটা কম্পিটিশনে নামছো, তুমি প্রফেশনাল হয়ে তোমাকে কেউ সিলেক্ট করছে না কি তোমাকে ফিল্মে গাওয়াচ্ছি। আর বড় রিয়েলিটি শোর কোনদিনও প্রমিস করে না কি তুমি আগে, মাঝে মাঝে প্রচুর এইসব হতো, এসছে। আর ভুল রিয়ালিটি শো আমি বসলে না, আই ফিল ভেরি আনইজি, কেন কি আমি এত ট্যালেন্টেড, ট্রিমেন্ডাস ট্যালেন্টেড, আমার আবার দুঃখ লাগে কি এত ট্যালেন্টেড, কি গাইছে লাইভ ওরা একেবারে। আর তাদের মুখে থাপ্পড়, যারা বলে এরা পরে এদের 10 দিন 10 বার রিয়ালিটি শোতে গেস্ট ডাকবে না, ওরা বলবে এরা, যখন ওরা নিজেরা রিয়ালিটি শো দিয়ে এসছে, রিয়ালিটি শো করেছে, কিন্তু তারা হঠাৎ কন্ডেম করে। তো ওদের মুখে থাপ্পড় কি, তোকে যদি রিয়ালিটি শোতে ডাকা আর অডিশনে তুমি ফেল হয়ে যাবে। এমনি এমনি কমেন্টস জাজেসরা আছে যারা পরে কন্ডেম করে কি না, পরে এটাকে মিক্স করে দেয়া হয়, পরে এটাই হয়। থাপ্পড় মারা উচিত, ওদের লজ্জা লাগা উচিত। এই বাচ্চারা যেগুলো বলছি, যারা 30+ বাচ্চারা, কি ট্যালেন্টেড। আর ওরা যদি 30 এপিসোডে আছে, 10টা এপিসোডের 10টা ডিফারেন্ট ওদের পারফরমেন্স। আর লাইভ গাইছে, সব লাইভ না গাইলে স্যার আমি শোতেই যাব না। তুমি ভুলবে না, চিট করলে আমাকে পাবে না। আমি তোকে বলে যাচ্ছি, আমি বেঙ্গলি দুটো রিয়ালিটি শোতে এসছি, বাচ্চা, কিন্তু যারা বাচ্চাদের না, ওরা ইনোসেন্ট, ওরা সব জানি না কি হয় না হয়, ওদের বুঝেও না কি এটা কি। ওরা যেরকম গাইছে, ওরা টেরিফিক, স্পেশালি বেঙ্গলের যে বাচ্চারা, বেঙ্গলি রিয়ালিটি দারুণ। আর বেঙ্গলি রিয়ালিটি শোতে আজকাল আমাকে কম দেখা যায়, কিন্তু কি ইটস বেসিক্যালি ইটস এ প্রোডাকশন, ইটস অ্যাফোর্ডেবল কি
কাকে পাচ্ছ না পাচ্ছ, তো আই শুড বি অ্যাফোর্ডেবল। কিন্তু আমি দেখি যখন বেঙ্গলি রিয়ালিটি শো, আমি বুঝে যাই কি এরা ফাইনালি মেন চ্যানেলে আসবে হিন্দিতে, হুম তখনই আমি বুঝে যাই, খুব ভালো লাগে। ন্যাশনাল একেবারে ওয়ার্ল্ড ওয়াইড ওকে দেখা হয়। কিন্তু রিয়ালিটি শোর বিষয়ে, হ্যাঁ, বাজে রিয়ালিটি শো যেগুলো জবরদস্তি, হুম যেগুলো আমি দেখি না, হয়তো জানি না কোথায়, হুম কিন্তু দুটো যেটা ভালো এস্টাবলিশ, তারা টেরিফিক। ঠিক। দুটো, একটা সারেগামা আর একটা ইন্ডিয়ান আইডল, ইন্ডিয়ান। দুটোই একেবারে জেনুইন, হুম বহুত বেশি জেনুইন। আমাকে তো 10 বছর রিয়ালিটি শোতে ডাকেনি লোকেরা, কিন্তু আমি ওইটা নিয়ে কোনো কথা বলিনি। 90s এর থিম নিয়ে রিয়ালিটি শো হচ্ছে আর আমি নেই 10 বছর, কিন্তু কোনোদিনও একটা ওদের বিষয়ে একটা কিছু বলিনি। এদিকে 2 বছর কাউকে ডেকো না, 3 বছর কাউকে ডেকো না, যে সবচেয়ে বড় সে তারাই কন্ডেম করে, পরে এসে আবার বসে যায়। আচ্ছা, এটা আপনার মনে হয় না যে আপনি মাঝে মাঝে খুব ওপেনলি বিভিন্ন তুমি এই মন্তব্য কোশ্চেনটা 10 বার করেছো, 15 বার করছো, সেম কোশ্চেন, তুমি এই কোশ্চেনটা বারবার করছো, আমি বারবার না, না, বলছি আমি আমি না, অন্য অন্য জায়গায় ইটস জিজ্ঞেস মাই করছি। ফেভারিট সাবজেক্ট। আমি 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 এটা আপনি বলছিলেন বলে মনে হলো যে আপনি একটা রিয়েলিটি শো এর পরে পরে বা আগে আগে আপনি বলেছিলেন যে আহ, পাকিস্তান থেকে যাদেরকে এই তুমি ছি 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 ছি, এটা গঙ্গা জল দাও, একটু মুখ পরিষ্কার করো আগে। বাঙালি কথা হলো, বাংলা। ওকে, তুমি নিজের টাংটাকে কেন নষ্ট করছো? বাংলায় ফিরে আসি। বাংলার কথাই বলি যে আপনার তো বাংলার যে দুটো গান পুজোয় বাজে, তার পরবর্তীকালে কখনো দেবের সাথে বা জিৎ গাঙ্গুলির সাথে কথা হয়েছে, আমার আলোচনা? কাজ হচ্ছে স্টার বানানো। হুম আমি গাইবো, অ্যাক্টার স্টার হয়ে যায়, স্টার সুপারস্টার হয়ে যায়। হুম এটা আমার মধ্যে খুব বড় একটা ইগো প্রবলেম আছে, ভেরি জেনুইন। হুম। এটা আমি নিজেই করেছি অ্যানালিসিস। নেম এনি অ্যাক্টার, আর আমি গিয়েছি যারা আনমিউজিক্যাল, যাদের ডান্স পারে না, ওদের মধ্যে এক্সপ্রেশন, মানে দে নন অ্যাক্টার্স, তারাও কিন্তু ওই হয়ে গেছে, কি বলে, রকস্টার। হুম তোমাকে বলছি, সুনীল শেট্টি, ক্যান ইউ ইম্যাজিন কি সুনীল শেট্টি অ্যাজ এ রোম্যান্টিক হই কোনো গান, সুনীল শেট্টি লাইফে যতগুলো গান হিট হয়েছে সব আমার, হুম আর রোম্যান্টিক। দেবের একটা পার্সোনালিটি, আর আমি হয়তো দেবের কোনো ফিল্ম দেখিনি, উই হ্যাভ টু বিলিভ দ্যাট। আজ অব্দি কোনো ফিল্ম দেখিনি। এটার নাম কি, ঢাকের তালের ফিল্মের নাম বারবার ভুলে, পরাণ যায় চলিয়া রে। হ্যাঁ, এটা আমি উচ্চারণও করতে পারি না, হুম। পরাঞ্জয় জ্বলিয়া, হুম এটা তো আজ অব্দি দেখিনি। আচ্ছা, দেখা গেল আমি যাকে হ্যালো হ্যালো বলছি, আর কি খবর দিয়ে বলে, ওই গানে আমি হিরোইন ছিলাম, আমি নিজেই জানি না, এত এম্বারেস হয়ে যায়, লজ্জার ব্যাপার আমার নিজের জন্য। কিন্তু আমি কি করব, সত্যি বলছি, আমি দেবের হয়তো আমি কোনো ফিল্মই দেখিনি আজ অব্দি। আচ্ছা, আমি হিন্দি ফিল্মই দেখি না, তো বাংলা ফিল্ম কি দেখবো? তো দেবের জন্য যখনই গেয়েছি অ্যাজ এ সোলো কিংবা অ্যাজ এ মেন সং, ব্লকবাস্টার। এলো যে মা, এটাও দেবে না? দেব ছিল সম্ভব। এটা দেবে না? তুমি যে মা, গানটা, অডিওটা আমিও বহুবার শুনেছি। আমার মা, এটা আমার মনে হয় দেবের। দেব ছিল তো। হ্যাঁ, তো এইটাও গিয়েছি, আর ঢাকের তালে তো হয়ে গেছে। তারপরে আমি হয়তো, আমার মনে নেই কি আমি বাংলাতে আর কোন ফিল্মে গিয়েছি না গিয়েছি, কেন কি আমি কোনোদিনও কলকাতায় স্টুডিওতে গান করিনি, কোনোদিনও স্টুডিওতে কলকাতায় এসে বাংলা গান করিনি, ওখান থেকে রেকর্ড করে পাঠাতেন। আমি বলছি যে যারা ধরুন নতুন জেনারেশন মিউজিক করতে চাইছে, তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? রিসোর্সেসটা কি? আমাদের কাছে
রিসোর্স ছিল শুধু একমাত্র রেডিও, যখন রেডিওতে গান আসবে হুম আমার জন্যে। কিন্তু আমার বাড়িতে রেডিও ছিল না। রেডিও শুনতে পাশে সর্দারজি, আমি তো কানপুরের, আমার ইমিডিয়েট নেবার সর্দারজি ছিল, তার ওদিকে রেডিও শুনতাম বাইরের থেকে। তারপর আমার দাদা নতুন নতুন চাকরি লাগলো, হুম তো ট্রানজিস্টার তখন এসছিল, তো ও ঠিক অফিস যাবার আগে বেরোবার আগে যখন হুম। ব্রেকফাস্ট করতো রেডিওতে সকালে গান আসতো, তখন দাদা ট্রানজিস্টার লাগাতো, তো আমরা গান শুনতাম। ওটাই রিসোর্সেস আমার, সোর্স একটা মিউজিকের। তারপর বাবা বলতো বন্ধ করো, পড়াশুনো করো। এখন এত ওভার রিসোর্সেস না, তুমি 24 ঘন্টার এটাতে শোনো, এদিকে শোনো, কোথায় তুমি টিভি আছে দেখছো, তুমি দেখছো আর শুনছো দুটোই। আমরা তো শুধু শুনেছি, দূর থেকে দেখেছি কিছুই না। তো আমার মনে হয় নিজের ভেতর থেকে যেটা আসে না শেখা, ওটা ওটা আলাদাই ব্যাপার। ওটা গুরু দিয়ে হবে না। কি গুরু তোমাকে শেখাচ্ছে, গুরু তোমাকে ক্লাসিক্যাল নোটেশন শেখাতে পারে, তান বলবে এটা করো, তুমি ওটা করতে পারো। গান যদি কেউ শেখাতে পারে, তো সে নিজে বড় আর্টিস্ট হয়ে যাবে। যাদের কাছে কাজ নেই তারা গান শেখায় কিন্তু। আর এত বড় বড় আর্টিস্টরা আছে যারা প্যাশনেটলি গান শেখায়। তো আমি যার কাছে গান শিখেছি সে আমার চেয়ে বড়, সে হচ্ছে কিশোর কুমার। আচ্ছা। কপি তো কোনদিন করতেই পারিনি, কারণ কি আমি আই ওয়াজ নোন অ্যাজ আ ওয়ার্স কপি। আপ ক্যা করতে হ্যাঁ, কল্যাণজি আনন্দজি আমাকে ডেকেছে, তো চান্স তো দেবে না তখন। কিশোর কুমার বেঁচে সব আছে, তখন অমিত কুমারও এসে গেছে। তো বললাম মুঝে ফির স্টেজ মে চান্স দিজিয়ে বম্বেতে। মানে ভিক্ষা না, হাইফাই ভিক্ষা চাইছি, চান্স দিন আমাকে একটুখানি বম্বেতে। अच्छा सुनाओ, गान सुनना चाहिए किशोर कुमार, गाते बहुत अच्छा हो, लेकिन किशोर कुमार वाली का कॉपी चाहिए हमको। तो ওরা কিশোর কুমারের স্টেজে, মানে কিশোর কুমারের কপি চাই, কপি। তো আমি আই ওয়াজ দ্য ওয়ার্স কপি অফ কিশোর কুমার। তাই জন্যে কিশোর কুমারের ইমিডিয়েটলি পর আমি চান্স পাইনি, কিন্তু যারা কপি তারা পেয়েছে, and they are good। তুমি ব্যাপারটা বুঝতে পারছো খুব ভালো করে, লোকেরাও জানতে পারছে, আমি ক্রিটিসাইজ কাউকে করছি না, বিকজ হোয়াট দ্য কমার্শিয়াল পিপল ওয়ান্টেড হুম দে গট। আমার কাছে এক্সপেক্ট করেনি কোনদিন, কিন্তু আমি যখন করেছি তো আমার স্টাইলে করেছি। আর পরে কিশোর কুমারের গান গানে আমি যখন অভিজিৎ হয়ে গেলাম, তারপরে গাইতে শুরু করলাম। হুম ওটা গুলশান কুমারের फोर्से। হুম अभिजीत जी आप किशोर कुमार के गाने हमारे लिए गाएं। मैं अभी प्लेबैक सिंगर हूँ, मेरे एक बोले आप किस स्टाइल से गाएं, और एमनी करे कथा बोलते हैं, नहीं नहीं हमको किशोर कुमार का वर्शन कॉपी नहीं चाहिए, हमें अभिजीत, हम उसको अभिजीत के ही गाने बेचेंगे, किशोर कुमार के गाने तो अभी आर डी बर्मन है नहीं जो बनाएंगे। तो मतलब मैं अभी नहीं गाऊंगा। बोले नहीं आप গাইয়ে देखिएगा, उसका एक अलग वो होता है। তো ও আমাকে এই জন্যই ফোর্স করেছে কি আমি কিশোর কুমারের কপি না। হুম অ্যান্ড হি নেভার ওয়ান্টেড, কেন কি কিশোর কুমারের পুরো ভার্সন ওর কাছে, শানুর পুরো সিরিজ হুম হাজার হাজার গানের ওর কাছে আছে। আমার গুলো তো খরচা করে বানিয়েছে। রমেশ আইয়ার পুরো ট্র্যাক বানাচ্ছে, বাবলুদা ট্র্যাক বানাচ্ছে, মনোহরিদা এসে বাজাচ্ছে, মানে এরা সব ট্র্যাক বানাচ্ছে, আরডি বর্মনের পুরো টিম এসে। ওইভাবে অরিজিনাল গানে যত খরচা হয়নি তার চেয়ে বেশি তো এটাতে করেছে। কি স্টুডিও, কি ইকুইপমেন্ট, তো ওইগুলোতে আমার গান হয়েছে। হুম तो যারা কমপ্লিমেন্ট দেয় তারা খুব ভালো দেয়, যারা হচ্ছে আরে यार किशोर की तरह नहीं है, अरे किशोर की तरह नहीं है इसलिए तो गा रहा हूँ। কেন বলবি কিশোর की तरह नहीं? আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি, আমি শুধু লাস্ট একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনার প্রিয় গান
যদি একটা শুধু গলায় হয়ে যায়? দেখো, যদি তুমি এই কোশ্চেনটা আদনান স্বামীকে জিজ্ঞেস করবে না, হ্যাঁ, তুমি বলো ওর কোনো গান আছে প্রিয় তোমার? কটা গান জানো? আছে, বাট কটা? ওর জন্য এটা খুব ইজি, হুম ফট করে একটা গান বলে দেবে, হুম দের ইজ নো সেকেন্ড সং। হুম সেমনি আরো আর্টিস্ট আছে যাদের লাইফে ওরা 3টে গান করেছে, তখন খুব হিট ছিল, এখন হয়তো একটা গান ওদের অত হুম লোকেরা জানে। হুম আমি জানি না, গুগল বলে অভিজিতের 6,000টা গান আছে, অ্যান্ড ম্যাক্সিমাম রেশিও অফ যেটা হিট না। হুম তো তুমি আমাকে এটা কোশ্চেনটা জিজ্ঞেস করলে ভুল, তো লোকেরা বলবে না ওই গানটা বেশি হিট, ওই গানটা বেশি হিট। আমি একটা গান বলতে পারবো না। সেম লতাজিকেও তুমি জিজ্ঞেস করতে পারবে না, কিশোর কুমারকেও জিজ্ঞেস করতে পারবে না। আমি হয়তো সেকেন্ড ক্যাটাগরিতে আসছি। হুম তুমি যদি রেশিও দেখো, আমি 3জনেরই নাম নেব যারা রফি, কিশোর, মুকেশজির পর এসছে, দ্যাট ইজ মি, উদিত অ্যান্ড শানু। বাকি প্রচুর এসছে, ভালো ভালোরা এসছে, আছে, যাচ্ছে, আমাদের চেয়ে বেটার, কিন্তু আমরা 3জনে ক্রিয়েট করেছি, যেটাকে বলে 90s। আমার রেশিওটা যেটাকে বলছি, 3জনের মধ্যে সবচেয়ে বেশি গান করেছে শানু আর উদিত। হুম দে ওয়ার অলওয়েজ ফাইটিং, ওদের কম্পিটিশন কে নাম্বার 1, আমাদের ওই সময় কে নাম্বার 1। আমার কোনো ফাইটই ছিল না, আই ওয়াজ অলওয়েজ নাম্বার 2। আমি নাম্বার 1-এ কোনোদিনও যাইনি, গান কতই হিট হোক, কতই হোক, আই ওয়াজ কমফোর্টেবল নাম্বার 2, ওটাতেই থেকেছি, কম্পিটিশনে আমি হুম পড়িনি কোনদিন। তো রেশিও তুমি দেখবে না, ওরা এত গান করেছে, ওদের তুমি ওদের হিট, ওদের রেশিওটা হচ্ছে, ওরা যদি 1,000 গান করেছে, তো তার মধ্যে 100টা হিট দুজনের। আমি যদি 200টা গান করেছি, তার মধ্যে 100টা হিট। হুম গান কম করেছি। সেম মুকেশজির 99.9% গান ওনার হিট। কিশোরদা ওনার চেয়ে বেশি গেছে, রফি সাহেব অনেক গেছে, কিন্তু এই রেশিওটা আমি বলছি না, এই রেশিওটা আমার কাছে আসে। দাদা, আপকা রেশিও जो है ना हिट का, इट इज डिफरेंट। মানে অলমোস্ট 80% ইজ মাই হিট। অনেক বাকি লোকেদের কাছে প্রচুর গান করেছে, কিন্তু সাকসেস ইজ ডিফারেন্ট থিং অ্যান্ড হিট ইজ ডিফারেন্ট। বহু গান তো রিমিক্স করেও চালানো হচ্ছে বহু সিনেমাতে এখন। ওরা নিজেকে ওই করছে, এক্সপোজ করছে। দেখো ভাই, ভেরি অনেস্টলি এক্সপোজ করছে কি, দেখো আমি খারাপ, আমি ভালো গানটাকেও খারাপ করব, আমি খারাপ। আচ্ছা, আপনি আপনার নিজের তো এখন যেটা হয়েছে না, হ্যাঁ, চনেরি একজন আপনি আপনার মানে কত নিজের গালাগালি খাচ্ছে, মানে আমি, ওরা এত, কেন গানটা তো আমার না। হুম আজানা দন তেরি চুনরি লিপট লিপট কে পাগল মুঝে বানায়, গানটা তো আমার। হুম গালাগালি ওরা খাচ্ছে, ওদের দিচ্ছে, এই রিমিক্স করেছো, অরিজিনালটা এমনি ছিল, তোমার ভয়েসটা খারাপ, সালা আমার এদিকে লাগছে, এটা আমার গান, ওরা গিয়ে গালাগালি খাচ্ছে, তো আমি কি করব? হুম কেন করিস? টানটানাটানো করেছিল। আপনি আপনার করা রিমিক্স গান শুনেছেন? আমার মানে গাওয়া? আপনার গাওয়া গানগুলো যখন রিমিক্স করে নতুন করে, ওটাই বলছি, এটা চুনরি চুনরি, টানটানাটান, হুম এটাই দেখছি না। হুম তো চুনরি চুনরি ইজ সলমানস লাইফের বিগেস্ট হিট, যেটা জবের থেকে এসছে আজ অব্দি, হুম ডিস্কোতে, বিয়েতে সবসময় ওই গানটা সবচেয়ে বেশি চলে, চুনরি চুনরি। ইনস্টাগ্রাম করেন? ইনস্টাগ্রাম করতে হয়। ইনস্টাগ্রামে কিন্তু জেনজি আপনার গানে এখন প্রচুর রিল বানায়। হ্যাঁ, এটা আমি জানি। সো সেগুলো কি চোখে পড়ে মাঝে মাঝে? জেনজি মানে নতুন জেনারেশন যখন বিভিন্ন হ্যাঁ, ডান্স বা তোকে বিভিন্ন বলছি। কিছু নিয়ে, আমার মনে হয় লাস্ট 50 ইয়ার্সের মধ্যে একটা হুম। সুপারস্টার রের জঘন্য মুভি, ডিজাস্টার মুভি, মিউজিক চলেনি, এখন ইট ইজ আ রেজ সিন্স লাস্ট 3 ইয়ার্স। ইভেন ধুরন্ধর আসার পর দিল কা জো হাল হ্যায়,
আজ থেকে 10-11 বছর আগে হুম এই মানে একসাথে এসেছিল যেটা আশিকি 2, ওর গান চলছে আর ওর মধ্যে এইটাও এসছে, চলেনি তখন চলেনি চলেনি। আর আমি বলছি আরে এত ভালো গান, যতীন ললিতের এত ভালো গান, ফিল্ম থেকে মানে ফিল্মের যারা প্রডিউসার তার ফ্যামিলিরাও অর্ধেক ফিল্মে বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে ট্রায়াল লিখেছে। তো আমিও কি বাইরে চলে এসেছি, ডিজাস্টার মুভি, ডিজাস্টার ফিল্ম, মিউজিক চলেইনি। হঠাৎ এখন মানে 3 বছর থেকে সবচেয়ে বেশি ওটাই চলছে। এটা আমি জানতে পারি না, এটা লোকেরা বলে, যেটা Trending. তুমি বলছো। ট্রেন্ডিং ট্রেন্ডিং। এটাই তো মিউজিকের সত্যতা, যে একবার ক্রিয়েট করা মিউজিক বহু বছর থেকে তাজমহল। যায়। তাজমহল। অনেক 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 ধন্যবাদ আজকে এতটা সময় দেওয়ার জন্য আমাদের এখানে। তবে আমার খুব ইচ্ছা রইল যে আপনাকে তো একটা এপিসোডে কভার করা সম্ভব নয়, মাঝে মাঝে একটু আপনার সময় পাওয়া। এই আমার লেপ আর তো বালিশ দাও তো, দাও দাও। আর মাছ ঝোল বাদ দাও, মাছের ঝোল, পাতলা মাছের ঝোল পটল আর বড়ি দিয়ে, এটা আমি রোজ খাই। মানে কিছু না বলে ওদের বলি এটা বানাও। আর একটা গলা ভাত, হুম মানে প্রেশার কুকারে গলা ভাত, ওইটা। তাহলে আপনি হেলথ আলু কনসিয়াস ডিম, হয়ে যাচ্ছেন বলছেন? না না, আলু আর ডিম হুম ভাতে গলা ভাত, আর মাছের ঝোল পটল আর বড়ি দিয়ে, এটা আমার ফেভারিট। আমি হেলথ খুব কনসিয়াস, আমি অন দ্য রক্স, গলার ব্যাপার না, হুম তো আমি অন দ্য সোফা টোফা, অন দ্য রক্স, এটা বাট ইটস আ ফ্যাক্ট। হুম অনেক লোকেরা গান পারে না, হুম গাইতে পারে না, কিন্তু গার্গিল করে ওরা। গার্গিল করে তুমি গান পারবে, এটা হয় না। আর আমি যতক্ষণ ভালো মশলা, মানে বলছি জেনারেলি, আমার সামনে যদি খাবার রেখে দাও, কিমা গড়গড়ে আর ভাজিয়া, পকোড়া, সিঙ্গাড়া, তেল ভাজা রেখে দাও, হ্যাঁ রাত্রিরে খাই না, কেন রাত্রিরে ডাইজেশন প্রবলেম হয়, সন্ধ্যেবেলা আমাকে দাও, গপাক গপ খাবো একেবারে তেলে ভাজা, এইটা ঠান্ডা আইসক্রিম মিষ্টি সব সব খাবো কাসকে, কোনো প্রবলেম নেই। এখন আমের সিজন, আমি দুবেলা আম খাই, 1 কিলো দিনে আম খেয়ে নিই আমি। ওয়াও, হ্যাঁ, আর কি চাই? আম। না, আপনার আরেকটা আমি জিজ্ঞাসা করবো যে নতুন পশ্চিমবঙ্গে এসে কেমন লাগছে? এটা অনেক আগে উচিত ছিল, কিন্তু কেউ ছিল না, না। অ্যান্টি ডেভেলপমেন্ট যেটাকে বলে না, এটাই সবসময় থিম ছিল বেঙ্গলে। যতগুলো মিছিল বেরোতো, আমি যতটা দেখেছি, আমি তো বেঙ্গলের বিষয়ে কিছুই জানি না। হুম যতটুকু দেখি, যখন সিপিএম গভর্নমেন্ট ছিল, ওদের স্লোগান সবসময় এটা ছিল, এটা দেবো না, দেবো না, না, নাটা শোনা যেত, প্রত্যেক জিনিস নেগেটিভ, এটা করতে দেব না, হবে না, 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 শুধু না, পজিটিভ হাঁটা কোনোদিন শুনিনি। আর এদিকে কি হলো, ওই গভর্নমেন্টটা খারাপ, আমরা করব, টাটাকে আসছে দেব না, দেব না। কি ভিক্টরি, কি ভিক্টরি! ইন্টেলেকচুয়াল, পড়ালেখা, হাইলি এডুকেটেড বাঙালিরা কিংবা ভোট করেনি, আর যদি করেছেও, বাহ, কি বিদ্যান লোকেরা তোমরা, কি বিদ্যান লোকেরা। আর মার খেয়েছো, নিজেদের লোকেরা কারোর হিম্মত নেই তোমাকে মারার, কিন্তু বাইরে থেকে লোকেরা এসে তোমাকে পিটিয়েছে, পেটায়। এখন সেটা হবে না, এটা হওয়া উচিত না। দেখো, বাঙালি, বাঙালি গভর্নমেন্ট হওয়া উচিত। বাঙালি মানে আমি তুমি, হুম বাঙালি মানে ওরা না, বাঙালি মানে ধুতি পাঞ্জাবি লুঙ্গিওয়ালা না।
ব্যাপারটা বুঝছো তো? পরিষ্কার বুঝছো তুমি? হুম আরো খুলে বলবো না, বুঝলে স্যার? লুঙ্গিওয়ালা থাকবে না, দাড়িওয়ালা। আমাদের হিম্মত হওয়া উচিত নাকে। আর বেশিরভাগ এরা বাঙালি বলে না, এরা হিন্দি বাংলা বলে। আর টালিগঞ্জের দিকে দিকে এটা কি, এটা টিপু সুলতানের মকবরা না কি আছে? কেন কেন হবে? সরিয়ে দাও, সরিয়ে দাও ইমিডিয়েটলি। আর এখন এদিকে তুমি একটা রোডের নাম চেঞ্জ করেছো, এদিকে এখন তুমি আনো মহাত্মা গান্ধীকে লোকেরা অনেক জেনে নিচ্ছে, অনেক জেনে নিচ্ছে, অনেক জেনে নিচ্ছে। এবার তুমি শুধু বোসের কথা বলো, নেতাজি বোসকে সরিয়ে দাও সবাই, মহাত্মা গান্ধীকে, নেতাজি কেন? জায়গা যে পুজো করো, মন্দির বানাও, গোডসের মূর্তি বানাও। যারা ফাঁসিতে চড়েছে সেটার মধ্যে গোডসেও একজন না? ওকেও তো মারা হয়েছে না, ফাঁসি দিয়েছিল নাকি? ফাঁসি ফাঁসি, হ্যাঁ, কোর্টে রায় গোডসেকে। হয়েছিল। তো এখন পুজো করো। আর নেহরুর জায়গায় শ্যামা প্রসাদ মুখার্জির কে আনো, আমাদের বাঙালি। অ্যাটলিস্ট বেঙ্গলে তুমি একটা জিনিস দেখো, বাঙালিরা সবচেয়ে বেশি মরেছে তো পার্টিশনের সময়, হুম বাঙালিরা। আর ওদিকে পাঞ্জাব, এরা এই দুটো কমিউনিটি আমাদের মারা হয়েছে। বাঙালিদের যারা মেরেছে, গান্ধী, নেহেরু, এরা মেরেছে, অ্যাটলিস্ট বেঙ্গলে এদের কোনো অস্তিত্ব থাকা উচিত না। আর যারা পালিয়েছে, ইংরেজরা পালিয়েছে ভয়ের চোটে, কেন ভয়ের আতঙ্কটা ক্রিয়েট করে দিয়েছিল বোসকে সরিয়ে দিয়ে, ওই আতঙ্কটা ধীরে ধীরে শুরু হয়ে গেছিল না ইংরেজদের জন্যে। তো এদের বেঙ্গলে কেন থাকা উচিত? নেহরু বেঙ্গলের জন্য কি করেছে? আমরা বেঙ্গলকে একটা আলাদাই, বাঙালি মানে আমাদের একটা, আমরা বাংলাতে বলি দেশে যাচ্ছি। দেশ মানে এই থোড়ে কি পাকিস্তানে যাচ্ছি কিংবা বাংলাদেশ। দেশ মানে যে আমার দেশ কোথায়? আমার দেশ হচ্ছে পশ্চিম দিনাজপুর আমরা বলি, হ্যাঁ, যেটা আমি কোনদিন দেখিনি, কিন্তু আমি জানি আমার দেশ পশ্চিম দিনাজপুর। আমার দেশ ইন্ডিয়া, আমার দেশ ভারত, কিন্তু আমরা বলি আমার দেশ পশ্চিম দিনাজপুর। তোমার দেশ কই? আমার দেশ হচ্ছে মেদিনীপুর, যা কোনো বাঙালি জিজ্ঞেস করলে। তো আমাদের দেশে এদের অনেক দিয়ে দিয়েছে না, কেন, কি দরকার? এদের থাকা উচিত না, ইরেজ করে দাও। এখন না পারলে, ভেরি ভেরি স্যাড যদি এটা না পারো। কারণ পুরো ম্যান্ডেট দিয়ে পাবলিক তোমাকে জিতিয়েছে, আর পাবলিক বলছে কি এদের নষ্ট করো, এদের শেষ করো। ম্যান্ডেট পিপল হ্যাভ গিভেন ইউ ভোট। কি এই যে নাক্সাল, এই যে কি বলে কমিউনিস্ট, সো কল্ড সেকুলারিস্ট, শেষ করো এদের। সেকুলারিজম থাকা ভালো না বলছেন? কি হয় সেকুলারিজম? কি, কাকে বলে সেকুলারিজম? নিজের ধর্ম নিয়ে থাকো না। Why should I bother কি তুমি কোথায় কি করছো? Why should I bother? আমার পুজো পাঠ ছাড়া, মন্দির ছাড়া আমি কেন বদা করব? আর আমি তো ওদের এই বলছি নাকি তোমরা তো আমাদের মন্দিরে আসো না, ঢুকতে দেব না। কিন্তু এদিকে লোকেরা দরগাতে যাচ্ছে, এই দরগাতে যাচ্ছে, কেন কি ওরা চাইছে তুমি আসো? না না, সেকুলার কথাটাই খুব বাজে কথাটা। নিজের মা বাবাকে ওটা করো না, অন্য মা বাবাকে পুজো করো। ভেরি স্যাড। অনেক অনেক ধন্যবাদ দাদা, আজকে মিউজিক সহ ঢুকে দিচ্ছ। পারবে না, পারবে না। না তো আমি কোনোদিন কোনো ইলেকশন লড়বো, হ্যাঁ না তো কোনো পলিটিক্যাল আমার অ্যাম্বিশন আচ্ছা, থেকেই নেই, লাস্ট জিজ্ঞাসা শুরু করে দিই। থেকেই নেই। না, জিজ্ঞেস করি, ধরুন এমপি টিকিটের প্রস্তাব এলো, কি বলবেন? কি জিনিস? ধরুন আপনাকে এমপির
হওয়ার প্রস্তাব এলো, রাজ্যসভা বা লোকসভা, কি বলবেন? তুমি কি ভাবছো হয়নি? না, হয়েছে বলেই আমি জিজ্ঞেস করছি, না আমিও শুনেছি। না, কেন করব বাবা? তুমি যেরকম সম্মান দিতে পারো কি হ্যাঁ এটাতে আসো, তুমি ইলেকশন লড়ো, আমি কেন লড়বো? আরে আমার ফার্স্ট কোনো অডিটোরিয়ামে আমার ফার্স্ট রোটা লাস্ট অব্দি রিজার্ভ রাখে, বিক্রি করে না, কি লাস্ট অব্দি 50,000 টাকার টিকিট যায় আমারটা। লাস্ট রো হয়তো 3,000 টাকায় যাচ্ছে কিংবা 2,000 টাকায়, আমি টকিং অ্যাবাউট দ্য অডিটোরিয়াম কিংবা টিকিটেড শো। আমি লাখ 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 টাকা মানে যা চাইছি সেটা দিচ্ছে, লোকেরা চায় টিকিট বিক্রি হচ্ছে আমার নামে, আর আমি ভাইও ভ্যানও করব? কেউ টিকিট কেটে আসবে আর আমি কেন যাবো? লোকেরা লাইন, বড় বড় এমপি মিনিস্টাররা আমাকে সম্মান দিয়ে স্টেজে, যারা কম বয়সে তারা 5 হয়ে, যারা সিনিয়র তারা এমনি করে। তো আমি হ্যাঁ, যার কাছে কাজ, যাদের কাছে কিছু নেই ফিউচারে, তারা কম এদিকে কোন এদিকে ওরা করুক, দ্যাট ইজ দেয়ার জব। আমার কি দরকার? আমার একটা অনেক, কেন করব? এই বেশ ভালো আছি। বেশ ভালো নেই, অনেক ভালো আছি, অনেক ভালো আছি, আমি করব কেন? কেন করব? এই পজিটিভিটিটাই আপনার মধ্যে থেকে যাক, কিছু এনার্জি আপনার থেকে আমরাও পাই, এটাই আমরা চাই। অনেকক্ষণ আটকে রাখলাম। কেন আটকাচ্ছ না আরো? আমি অনেক কিছু বলতে চাই। চলো বাই। শিওর, থ্যাংক ইউ সো মাচ দাদা আজকে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ।